নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কাল রাত্রিবেলা প্রায় সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারেননি। কারণ তার নিজের হাতে তৈরি করা দল, যেটা 1998 সালের 1 জানুয়ারি আত্মপ্রকাশ ঘটেছিল, সেই দলের কফিনে পেরেক তার দলেরই প্রথমে পুঁতেছিলেন বিধায়করা, নবনির্বাচিত 60 জন বিধায়ক। তারপরে গতকাল রাত্রিবেলা তার ট্রাস্টেড একের পর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বা শতাব্দী রায়ের নেতৃত্বে তারা কফিনে পেরেক পুঁতে দিল। এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘাসফুল চিহ্ন নিয়ে তার এত গর্ব ছিল, তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের এত গর্ব ছিল, সেই ঘাসফুল চিহ্ন থাকবে কিনা সেটা নিয়েও একটা সংশয় দেখা দিয়েছে। এবং সব থেকে বড় কথা হলো, রাজ্য মন্ত্রিসভায় এখনো পর্যন্ত মন্ত্রীদের অধিকাংশ তার দপ্তর বন্টন হয়নি। কে কোন দপ্তরের বিহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, কে কোন দপ্তরের দায়িত্বে কেউ জানেন না। অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নির্দেশে এই দল ভাঙার কাজে নেমে পড়েছেন এবং সেটা গতকাল স্পষ্ট হয়ে গেছে। প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দুপুরবেলার বৈঠকে, যেখানে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে মানে দলের একটা লার্জ সেকশন অফ এমপিরা ছিলেন। এবং তারপর রাত্রিবেলা শতাব্দী রায়ের বাড়িতে যে নৈশ বা সান্ধ্য ভোজের আয়োজন করা হয়েছিল, সেখানে পর্যন্ত শুভেন্দু অধিকারী যান এবং কাকলি ঘোষ দস্তিদার অলরেডি স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন যে তারা আলাদা ব্লক করে বসবেন এবং তারা পরিষ্কার জানিয়েছেন আমরা এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করব। লোকসভা ভেঙে গেছে। মমতার সাথে লোকসভায় মাত্র 8 জন সাংসদ রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, মালা রায়, কল্যাণ ব্যানার্জি, সায়নী ঘোষ এবং মহুয়া মৈত্র, অনলি 8। রাজ্যসভার সাংসদদের প্রায় এক অবস্থা, মাত্র 4 জন মমতার প্রতি এখনো রয়েছেন, ডেরেক ওব্রায়ান, দোলা, মানেকা গুরুস্বামী এবং সাগরিকা ঘোষ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 30 বছর ধরে লড়াই করে যে দলটি গড়ে তুলেছিলেন, তার হাজরায় তার মাথায় লাঠি পড়েছিল। তিনি সিপিএমকে হঠাতে বিজেপি সাহায্য নিয়েছিলেন, পরে কংগ্রেসের সাথে জোট করেন একাধিকবার এবং 2009 এবং 2011-তে কংগ্রেসকে সঙ্গে পেয়ে প্রথমে লোকসভায় পর্যুদস্ত করেন বামফ্রন্টকে, তারপর একেবারে বিধানসভায় সিপিএমকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্ষমতা থেকে সরিয়ে দেন, তারপর কংগ্রেসের হাতও ছেড়ে দেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম একটা যে অবস্থা দাঁড়াবে, আজ থেকে ঠিক 1 মাস আগেও কিন্তু আমরা ভাবতে পারিনি। যদিও আমি আমার তৈরি এই ইউটিউব চ্যানেলে বারবার বলছিলাম যে কোথায় সাংসদরা, কোথায় বিধায়করা, কোথায় পৌর প্রতিনিধিরা, কোথায় কাউন্সিলররা, কাউকেই দেখা যাচ্ছে না। মমতা বাড়ি থেকে বেরোচ্ছেন না। বিষয়টি কি আসলে? গ্রিপের বাইরে কিভাবে দল ক্রমাগত চলে গেছে, কার সেক্ষেত্রে ব্যর্থতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিপুল লোকের রাগ এবং বাইরে বেরোলেই চোর ধনী অ্যারেস্ট হওয়া, এইগুলো আপনারা সবই জানেন, সবই পাবলিক ডোমেনে আছে। কিন্তু আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করছেন, বহু মানুষ জানতে চাইছেন, এমনকি আরএসএস এর অভ্যন্তরেও একটা নার্চার শুরু হয়েছে যে কাজটা কি, যেভাবে শুভেন্দু অধিকারী একেবারে প্রকাশ্যে এসে, ফ্রন্ট লাইনে এসে প্রকাশ্যে এই দল ভাঙার কাজকে মদত দিচ্ছেন এবং দিলেন, তাতে কি আগামী দিনকে কি দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ কি দাঁড়াবে? তাহলে কি এক তো লোকসভায় বিজেপি তাদের প্রয়োজনীয় সাংসদ আরো কিছু বাড়িয়ে নিয়ে হয়তো নতুন করে ডিলিমিটেশনের বিল এবং মহিলা বিলের আড়ালে যে ডিলিমিটেশন সেটাকে পাশ করিয়ে নেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলটিমেটলি কি দাঁড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে কি এপিটাফ লেখা হয়ে গেল? এর আগে বলেছিলাম এপিটাফ লেখার শেষ সময় আসেনি, কিন্তু বারবার আমরা বলছিলাম বাউন্স ব্যাক করতে পারবে কিনা। আমি বারবার বলেছি যে এটা এক্সটেন্ডেড মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব, কোনো ইডিওলজিক্যাল দল নয়। কিন্তু আজকে যেখানে এসে দাঁড়িয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবচেয়ে কালো রাত যদি বলা যায়, তাহলে গতকাল রাত্রিবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে সবচেয়ে কালো রাত ছিল। অর্থাৎ 9 জুন
যেটা একেবারে ইংরাজি মতে, বাংলা মতে 8ই জুন রাত মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সবচেয়ে কালো রাত ছিল। এ নিয়ে আলোচনা করবো মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন। আমি যতটা বুঝতে পারছি পলিটিক্যাল অ্যানালিসিস করে, আর মানুষের সাথে নয়, রাজনৈতিক দলের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বলে বুঝতে চেষ্টা করছি মানুষের মুড কোন দিকে যাচ্ছে। তবে আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং পারলে মেম্বারশিপ নেবেন, যাতে আমি চ্যানেলটা আগামী দিনকে চালাতে পারি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি কি পথ খোলা আছে তার আগে বলে নেওয়া ভালো। কালকে আপনারা জানেন যে কনস্টিটিউশন ক্লাবে যে ইন্ডিয়া গঠবন্ধনের বা জোটের বৈঠক হয়েছিল, সেখানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশন ক্লাবের যে বৈঠক, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সোনিয়া গান্ধীর পাশে বসেছিলেন। রাহুল গান্ধীর সাথে তার কিছু হাসির বিনিময় হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি প্রায় কাঁপছিলেন অন্তর থেকে। কারণ হচ্ছে তিনি বুঝতে পারছিলেন তিনি এদিকে বসে রয়েছেন, কিন্তু তার তৈরি করা, তার জন্ম দেওয়া দলটা তার হাতের বাইরে বেরিয়ে গেছে। এই যেন যে মা তার একাধিক সন্তানের জন্ম দিয়েছে, তাদের খাইয়ে পড়িয়ে বড় করেছে, তাদের ভিক্ষা করে হোক বা অন্যভাবে হোক বাড়ি তৈরি করেছে, বাড়িতে আশ্রয় দিয়েছে, আজকে সেই মা কোনো একটা কারণে কোনো একটা নির্বাচনে পরাজিত হওয়ার পরে তারা তাকে একদম বাড়ির বাইরে বার করে দিয়েছে, ফুটপাতে বার করে দিয়েছে। সে পড়শির বাড়িতে খেতে পড়তে পারবে কিনা এইরকম একটা অবস্থা। দেখুন, তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে, যে দুর্নীতি বেরিয়ে উঠছে, চোর বলা হচ্ছে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, কোথায় অসিত মাল, জুন মাল্লিয়া থেকে শুরু করে পার্থ ভৌমিকরা সেটা জানতেন না। বাপি হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ ছিলেন, ডায়মন্ড হারবার মডেল কি ছিল তিনি জানতেন না। এগুলো সব ফালতু কথা, এ নিয়ে আলোচনা আর করার কিছু নেই। কিন্তু যেটা প্রাসঙ্গিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন কোন রাস্তা পড়ে আছে, সেই রাস্তা তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন? এই আলোচনায় আসার আগে একটা খুব সংক্ষিপ্ত ছোট্ট ভিডিও। মুকুল রায়, তিনি তখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন, তার একটি সাক্ষাৎকার একটি বেসরকারি টিভি চ্যানেল নেন এবং তার একটি ছোট্ট অংশ আমি আপনাদের শোনার জন্য অনুরোধ করব। মুকুলদা, আপনি বলছেন যে বাংলা কংগ্রেসের হাল হবে তৃণমূল কংগ্রেস, ঠিকই, যেটা সে রাজনৈতিক ভবিষ্যৎ আমরা দেখব, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাতে প্রচুর সাংসদ রয়েছে, প্রচুর বিধায়ক। ক্ষমতায় আছি যতদিন ততদিন এসব দেখা যাবে, যেদিন ক্ষমতা থেকে সরে যাবে দেখবেন কেউ নেই। স্বাভাবিকভাবেই আমি আবার বলেছি, আজকেও বলছি, আমি প্রায় 4 বছর হলো তৃণমূল সম্পর্ক ছেড়েছি, আজও বলছি যেটা শেষের শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এই দলের শেষের শুরু হয়েছে, এই দলের শেষের শুরু হয়েছে। এই দল কিছুতেই দীর্ঘমেয়াদী হতে পারে না। স্বাভাবিকভাবে অপেক্ষা করুন, এই দল ইতিহাসের নিয়মেই, কালের নিয়মেই শেষ হয়ে যাবে। আপনারা বাংলা কংগ্রেস দেখেছেন, আজকে দেখেন বাংলা কংগ্রেস বলে কোনো দল আছে, কিন্তু অল্প কিছুদিনের জন্য তৈরি হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন। তাই স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস, সেটারও শেষের শুরু হয়েছে। আমি আবার বলছি যে যেভাবে তৃণমূলের এখন ক্ষয়িষ্ণু হয়েছে, তাতে তৃণমূল 3 দশকে পৌঁছতে পারবে কিনা এটাই ডাউটফুল। দেখুন, মুকুল রায় বলেছিলেন এই দল 3 দশক যাবে না, অর্থাৎ 1998 সালে যদি জন্ম হয়, আজকে 26, লোকে বলছে 28 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস দলটার বিলয় ঘটতে চলেছে। বিলয় ঘটতে চলেছে, কিন্তু সত্যি কি চলেছে? এখন তাহলে যদি তৃণমূল কংগ্রেস উঠে যায়, দেখুন রাজনীতিতে বাতাস যেরকম, প্রকৃতিতে কোনো শূন্যস্থান থাকে না, রাজনীতিতেও কোনো শূন্যস্থান থাকবে না। তৃণমূল কংগ্রেস দলটা যদি পুরো উঠে যায়, আর এই সমস্ত বিশ্বাসঘাতক বলুন, গাদ্দার বলুন, সুবিধাভোগী বলুন, 2 নম্বরই বলুন, যাদের শুভেন্দু অধিকারী পুলিশ প্রোটেকশন দেবেন বলছেন, যারা উন্নয়নের শরিক হবে বলছেন, তারা কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন না। অর্থাৎ আগামী দিনকে কিন্তু এই রাজ্যে কংগ্রেস এবং বামের উত্থানের একটা বড় সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা ফলতার ইলেকশনেই দেখেছিলাম, বাম 2য় স্থানে উঠেছিল, বিভিন্ন আন্দোলনে বাম আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কোর কর্মীরা, তারা
সিপিএম এর থেকে অনেক বেশি স্বচ্ছন্দ কংগ্রেসের দিকে যাওয়ার ক্ষেত্রে। আমরা অলরেডি দেখেছি মেখলিগঞ্জ পুরসভা কংগ্রেসের দিকে চলে এসছে, কংগ্রেসের কর্মীরা মানে সাদরে তাদেরকে টেনে নিচ্ছেন, নেতারা টেনে নিচ্ছেন। বহরমপুরে বা মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলায়, বিভিন্ন জেলায় তৃণমূলের কর্মীরা কংগ্রেসে জয়েন করছেন। এই দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার সময় সিআইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। তিনি বারবার চেষ্টা করছিলেন এই হাজিরা এড়াতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনকে গ্রেপ্তার হয়েও যেতে পারেন, এটা অমূলক একেবারেই নয়। অতীতে তিনি একাধিকবার তার গ্রেপ্তারি এড়াতে পেরেছেন, কিন্তু এই ক্ষেত্রে পারবেন না। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ ওঠেনি, কিন্তু আমরা দেখলাম কিভাবে মমতা ঘনিষ্ঠ জাভেদ খান তার বেআইনি সম্পত্তি বাঁচাতে একেবারে সারেন্ডার করে গেলেন। গতকাল ববি হাকিম বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি কোট আনকোট বলছেন আমাকে গদ্দার বললেও কেউ চোর বলছে না। তার সাথে এখন অভিযোগ উঠেছে যে বিজেপির লোকেরাই বলছে যে ববি হাকিমেরও এরকম অনেক সম্পত্তি আছে কি না আছে আমি সেটা জানি না। এই যে দেব, তাকে জিজ্ঞাসাবাদের জন্য একসময় আপনাদের মনে থাকবে ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল যে গরু পাচারের টাকায় তিনি সিনেমা বানিয়েছিলেন কিনা, এবং শুভেন্দু অধিকারী নিজেই অভিযোগ করেছিলেন। কিন্তু কালকে আমরা দেখলাম ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে খবর যা পাওয়া গেল, তিনি একবারে গাল টিপে দিলেন সন্টু মোনা বলে ওই দেব অধিকারী। এবং সবচেয়ে আশঙ্কার কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার দুজন সাংসদ কংগ্রেস থেকে ভেঙে আসা আবু তাহের এবং বিডি সম্রাট খলিলুর রহমান, প্রচুর টাকা খলিলুর রহমানের একাধিকবার জিজ্ঞাসাবাদ হয়েছে তার অতিরিক্ত সম্পত্তির জন্যে। তারা দুজনও নাকি এই শতাব্দী রায়ের বাড়ির যে সান্ধ্যকালীন যে একটা টি পার্টি বলা হচ্ছে যেটা, সেখানে তারা হাজির ছিলেন। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট তারাও নাকি হাজির ছিলেন এবং একেবারে প্রকাশ্যে গোটা ব্যাপারটা চলে এসছে। কারণ সুনীল বলসান বলেছেন যে আমরা নিতে বাধা নেই। শ্রমিক ভট্টাচার্য এতদিন ধরে যে বোল্ডার ফেলছিলেন, বোল্ডারের মুখ সব খুলে গেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন? আমরা যেটুখানি বুঝতে পারছি, যেটুখানি আভাস পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তাহলে তিনটি রাস্তা আছে। খুব ভালো করে মন দিয়ে শুনুন। নাম্বার 1 রাস্তা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই এককালে কামরাজের সহযোগী তামিলনাড়ুর বর্ষিয়ান নেতা, যিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন, জি.কে. মোপানারের কথা মনে আছে, যিনি পি চিদম্বরমকে সঙ্গে নিয়ে 1996 সালে তামিল মানিলা কংগ্রেস তৈরি করেছিলেন। 1996-এর এক সময় তামিল মানিলা কংগ্রেস হয়েছিল এবং এই তামিল মানিলা কংগ্রেস প্রচুর আসন জেতে। শুধু তাই নয়, তামিল মানিলা কংগ্রেসের এই নেতাকে দেবেগৌড়া মিনিস্ট্রি পড়ে যাওয়ার পরে তাকে প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত অফার করা হয়েছিল, কিন্তু জি.কে. মোপানান এই দলটা চালাতে পারেননি, টেকাতে পারেননি, চিদম্বরমও পারেননি এবং ফাইনালি এই দলটিকে শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে বিলয় হয়ে গিয়েছিল। এবং আজকে তামিলনাড়ুতে যেটুখানি কংগ্রেস আছে সেটা কিন্তু ওই জি.কে. মোপানারের যে সঙ্গের লোকেরা বেরিয়ে এসেছিল, চিদম্বরম বেরিয়ে এসেছিল, সেটা জগনের সাথেও অলরেডি ব্যাক চ্যানেলে কথাবার্তা হচ্ছে। তার বোন শর্মিলাকে যদি রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে জগনের সাথে কংগ্রেসের কোনো অ্যাডজাস্টমেন্ট করা যায় অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, সেটা কংগ্রেস নেতৃত্ব চেষ্টা করছে, কিন্তু সেটা তার পরেকার কথা। তাহলে এক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে প্রোটেকশন দিতে পারে কংগ্রেস, এবং কংগ্রেসের নেতৃত্বের সাথে রাজ্য নেতৃত্ব, যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন রাজ্যের এবং দিল্লির একাংশ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কংগ্রেসের শেল্টারে গেলে তার হাতে যে কজন সাংসদ রাজ্যসভা এবং লোকসভায় আছে, দলটাকে যদি কংগ্রেসের মধ্যে মার্চ করে দেন তাহলে আর পার্জিংয়ের সম্ভাবনা নেই, অর্থাৎ আর নতুন করে দল ভাঙা যাবে না। নাম্বার 1। তাহলে সম্ভাবনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মিটিং করে আলটিমেটলি একটা প্রস্তাব ফ্লোট করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য কংগ্রেসের নেতৃত্ব ছেড়ে দেওয়া হলো, তিনি কংগ্রেসের মধ্যে মার্চ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত পশ্চিমবঙ্গের কংগ্রেসের হাল ধরলেন। এটা যদি হয়, কারণ রাহুল গান্ধীর লক্ষ্য হচ্ছে 2029-এর লোকসভা ইলেকশন, যেখানে আজকের যে পরিস্থিতি তাতে 42টার মধ্যে 40টারও কেন 42টা সিটই বিজেপি জিতে যেতে পারে, কিন্তু রাহুল গান্ধীর
একেবারে পাখির চোখ করেছেন, কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। অন্তত 10টি থেকে 12টা সিট যাতে বিরোধীরা পায় সেই ব্যাপারটাকে সুনিশ্চিত করার, এবং সেটা করতে গেলে কংগ্রেসের সাথে তৃণমূলের একটা জোটবদ্ধতার দরকার। এবং এই আবু তাহের বা খলিলুর রহমান বা যে বিধায়করা আপনার জাভেদ খান থেকে শুরু করে অন্যান্য যে বিধায়করা ঋতব্রতর সাথে গেছেন, আখরুজ্জামান, এরা কিন্তু পরবর্তীকালে এই মুসলিমদের ভোট আর পাবেন না। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল যদি একজোট হয় বা যদি বিলয় হয়ে যায় তাহলে সোনায় সোহাগা, আর যদি নাও হয় তাহলে আপাতত সারেন্ডার করতে হবে। সেক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্ব, যারা তৃণমূল কংগ্রেসের প্রবলভাবে বিরুদ্ধে, বিশেষ করে শুভঙ্কর সরকার এবং অন্যান্যরা, তাদের কি ভূমিকা হবে? তা শুনছিলাম শুভঙ্কর বাবু কোথাও বলেছেন এটা যদি হয়, উনি যদি সারেন্ডার করেন, শুভঙ্কর বাবু 0 থেকে অন্তত 2জন কংগ্রেসের বিধায়ক করেছেন, সিপিএম 2 হতে পারেনি, 1 হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, শুভঙ্কর সরকারের আমলে যদি এটা হয় তাহলে যে সোমেন মিত্রর সভাপতিত্বে যে কংগ্রেস থেকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছিলেন এআইসিসি অধিবেশনের সময়, ইনডোর আউটডোর করেছিলেন এবং তারপর 1 জানুয়ারি তিনি দল নতুন ঘোষণা করেছেন, যদিও তার ভিত্তি অনেক আগে থেকেই তিনি সলতে পাকাচ্ছিলেন। তাহলে একটা ইতিহাসের অবসান হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কংগ্রেসের একাংশের নেতাকর্মীরা বিরূপ হলেও আলটিমেটলি হয়তো তারা মিলে নেবে। তাহলে এটা একটা পসিবিলিটি, এটা একটা বড় ধরনের পসিবিলিটি যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি তার দলকে বাঁচাতে, নিজে বাঁচতে তিনি কংগ্রেসের সাথে বিলয় ঘটে গেল। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে যেটুকানি জানা যাচ্ছে, তার এত ইগো, তিনি এখনো মনে করছেন আমি ফাইট ব্যাক করতে পারি, যদি তার শরীর সেদিকে নয় এবং দল যেভাবে ভেঙে গেছে, যেভাবে পাট খেতে টাকা উঠছে, যেভাবে বালিশের তলায় এই থেকে টাকা উঠছে, যেভাবে কাপড়ের নিচে নেতারা লুকাচ্ছে, যেভাবে লোকে চোর 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 পচা টিম বলছে, অথচ এই চোরেদের ভোটে জেতা প্রতিনিধিদের সাথে বিজেপির একেবারে মাখো সম্পর্ক। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ওই অস্তিত্ব কতখানি রক্ষা করতে পারবে যদি তার এটা হাতছাড়া হয়ে যায় যে ঘাসফুল চিহ্ন, তাহলে তিনি কংগ্রেসের, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, ঘাসফুল চিহ্নটা তার হাতের বাইরে চলে যাবে। কিন্তু ঘাসফুল চিহ্নটাকে তিনি যদি কোনোভাবে রক্ষা করতে পারেন বা আলাদা করে তার নিজস্বতা রক্ষা করেন এবং কংগ্রেসের সাথে তিনি একটা জোটবদ্ধ হন, সেটার একটা সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন তার ঘাসফুল চিহ্ন যাতে তার হাতে থাকে। কারণ আমরা দেখেছি এনসিপি এবং উদ্ধব ঠাকরে শিবসেনা তাদের প্রতীক হারিয়ে নেওয়ার পরে তারা ভোটে তার প্রভাব পড়েছে এবং বহু সাধারণ মানুষ, বহু গরিব মানুষ তারা বুঝতেই পারেননি যে প্রতীকটা অ্যাকচুয়ালি চলে গেছে সিন্ডের কাছে, প্রতীকটা অ্যাকচুয়ালি চলে গেছে এনসিপির অজিত পাওয়ারদের কাছে, ফলে তারা ভুল জায়গায় ভোট দিয়েছে। এনিওয়ে মমতা প্রতীক বাঁচাতে পারবেন কিনা জানি না। আর একটা পদ্ধতি তার আছে, সেটা হচ্ছে মায়াবতী হয়ে যাওয়া। কেন? আপনারা 2017 সালে 403-এর বিধানসভার মায়াবতী 206টা সিট পেয়ে ক্ষমতায় এসেছিলেন, প্রবল দুর্নীতি হয় এবং শেষ অবধি মায়াবতীর সিট কিভাবে ভোট কমেছে, 2017-তে 19টা সিট, 2022-এ 403-এর মধ্যে মাত্র একটা সিট জেতেন মায়াবতী আছে 13% ভোট পেয়েছিলেন এবং মায়াবতীর ওই ভোটটা পাওয়ার জন্য অখিলেশ ক্ষমতায় আসতে পারেননি এবং গত লোকসভা ইলেকশনে মায়াবতী শূন্য হয়ে যান। অথচ মায়াবতী আছেন, মায়াবতী জেলেও যাননি, প্রচুর করাপশন আছেন, তার ভাইপোকে নিয়ে আছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন থাকবে, তার বাড়িঘর থাকবে, কাউকে জেলেও যেতে হবেন না, তিনি দলও করতে পারবেন, মায়াবতী হয়ে যাওয়া। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 1 নম্বর অপশন হচ্ছে তা কংগ্রেসে বিলয় এবং তাতে তিনি তার সাংসদ যে কজন আছেন বাঁচাখোচা 8 আর 4 লোকসভা ও রাজ্যসভায়, তাদেরকে নিয়ে কংগ্রেসে মার্চ করে গেলেন। মার্জারের প্রসেস কি হবে না হবে সেটা ওম বিড়লা বা টেকনিক্যাল ব্যাপার, এটি নিয়ে আলোচনা করার কিছু নেই। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হোক তার সিম্বল ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু পারবেন কি পারবেন না 2-4 দিন বাদেই আমাদের কাছে পরিষ্কার হবে। আমার মতে সিম্বল ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে, যদি আরএসএস চাইছে যে মমতার কাছেই সিম্বলটা থাক যাতে তিনি ভোট ভাঙতে পারেন, পরে মমতাকেও তারা ইউজ করতে পারেন করে কংগ্রেসের সাথে জোটে গেলেন। শুধু তাই নয়, কংগ্রেসের কাছে নতজানু হলেন যে তোমরাই এখন সেভিয়ার, এইটা সেকেন্ড প্রসেস। থার্ড হচ্ছে মায়াবতী হয়ে যাওয়া, একেবারে আমি কিছুই করব না, নিজের সিম্বল নিয়ে নিজের দল রইলাম,
আমি যা ভোট পার্সেন্টেজ পেলাম, ফলে কংগ্রেস সিপিএম উঠে আসতে অনেক দেরি, ফলে বিজেপির হাতে আগামী 10 বছর পশ্চিমবঙ্গ একটা আনচ্যালেঞ্জ এবং মুসলিম বিরোধী মানে একেবারে বুলডেজার সংস্কৃতির, হিন্দি সংস্কৃতি, গোবলয় সংস্কৃতি, গুজরাটি, আদানি আম্বানি এবং আরো শিল্প প্রতিষ্ঠানকে নিয়ে এসে বাংলাটাকে তাদের মতো করে চালানোর একটা ব্যবস্থা করে দেওয়া, এই 3টে পদ্ধতি। এইবার সর্বশেষ আপনাদের কাছে যে আলোচনা করব যে এই রকম অবস্থা ভোটে হারার পরে তো শ্রীমতী গান্ধীরও হয়েছিল, অর্থাৎ ইন্দিরা গান্ধীর হয়েছিল। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রথম তিনি সিবিআই আদালতে মামলা উঠেছিল 1977 সালের 4 অক্টোবর, যদিও কিছু ঘন্টা তিনি ফাটকে থাকার পরেও সেই মামলা চার্জ ফ্রেম করা যায়নি, তিনি বেরিয়ে যান। কিন্তু মোরারজি দেশাই সরকার বা এই চরণ সিং, তখন এই বিজেপির আডবাণীরা সেই সরকারই অংশীদারিত্ব ছিলেন এবং লেফট সেই সরকারকে একসময় সাপোর্ট করেছিল, তারা ইন্দিরা গান্ধীকে ফাইনালি 19 ডিসেম্বর 1978 সালের জেলে ঢোকাতে সক্ষম হন। তিহার জেলে ইন্দিরা গান্ধী 8টা দিন কাটান এবং ফাইনালি 26 ডিসেম্বর 1978 সালে ইন্দিরা গান্ধী তিহার জেল থেকে বেরোন। তাহলে এবং বেরোনোর পরে কিন্তু ইন্দিরা গান্ধী সেই হিরো হওয়া, বিহারে যাওয়া, হাতির পিঠে বেলচি যাওয়া ইত্যাদি কাহিনী তো রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নতজানু না হন বিজেপির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মামলায় ফেঁসে গিয়ে জেল যাওয়া বা কারুর স্বীকারোক্তির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে যদি এই রকম কোনো ঘটনা ঘটে, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার কামব্যাক করতে পারেন। কিন্তু সবটাই যদি কিন্তুর ওপরে ভবিষ্যতে নিহত থাকছে। আপাতত আমার কাছে যা খবর, আরএসএস এর একাংশ কিন্তু চাইছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ডেসিমেটেড হয়ে যাক, তাহলে কংগ্রেসের উত্থান ঘটবে বা লেফটের উত্থান ঘটবে, যেটা ইডিওলজিক্যালি তাদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এই এপিসোডে আলোচনা করতে এসেছি, করছিও, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি কি অপশান আছে, আমি সেটা খোলাখুলি 3টে অপশানের কথা আমাদের বললাম। তো আপনারা যারা দর্শক তারা নিশ্চয়ই মতামত দেবেন, কিন্তু আমার প্রাইমারিলি মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস অপেক্ষা করে যদি তিনি তার পলিটিক্যাল অরাটাকে রক্ষা করতে চান, তাহলে কংগ্রেসে যদি জয়েন করেন, তাহলে অধীর চৌধুরীর বিরোধিতা থাকা সত্ত্বেও আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স কিন্তু এখনই শেষ হয়ে যাবে না। কিন্তু তিনি যদি তৃণমূল নামক দলটিকেই ধরে রাখতে যান, হয়তো তার সিম্বল চলে যাবে, অর্থাৎ পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, চোখেও দেখতে পাবেন না, এমন একটা দল যদি তিনি থাকেন, এবং কংগ্রেস সেই ক্ষেত্রে কতটা শক্তিশালী হবে কি হবে আমি জানি না, কারণ তৃণমূল ভেঙে ভেঙে লোকে কংগ্রেসের দিকে চলে যাবে। অলরেডি আমি দেখছিলাম সিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইস্তফা দিচ্ছেন, উত্তর দমদমের ইস্তফা দিচ্ছেন, তারা সবাই বলছে যে দলটা দিশাহারা অবস্থা। তো এদের একটা বড় সেকশন কিন্তু কংগ্রেসের দিকে যেতে থাকবে এবং তাতে কিন্তু তৃণমূলের অবস্থা আরো খারাপ দাঁড়াবে, কি হবে কোনো নিশ্চয়তা নেই। আর থার্ড অপশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনোভাবে সিম্বল বা দলটা রয়ে গেল, যেটা আরএসএস চাইছে। মায়াবতী হয়ে গেলেন, 10-12% ভোট পেলেন, কিন্তু কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ রইল না। এখন কোনটা হয়, কোনটা তার কাছে গ্রহণযোগ্য হয়, তিনি কি করেন, আমরা সেই দিকেই তাকিয়ে থাকব। দর্শকদের অনুরোধ করব, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছিলেন, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।